বাধ্য হয়ে সিলিন্ডার চুলা কিনে আনলাম। এছাড়া আর কোনো উপায় ছিল না। স্বামীদের কাছ থেকে অনেক কিছু পেতে হলে অনেক সময় ছলনা আশ্রয় নিতে হয়। এতে করে অ্যাটলিস্ট সেই জিনিস হাসিল করা যায়। না হলে সেই জিনিসটা কখনোই হাসিল করা যায় না। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের সেগুলো মানায় না। যারা খুব বড়লোক, যাদের অনেক টাকা পয়সা, ওদের সেটা মানায়। কিন্তু আমাদের সেটা মানায় না। তো সব কিছুরই পজিটিভ নেগেটিভ দিক দুটোই আছে। এখন এটা বুঝতে হবে যে আমরা কোন দিকটাকে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি। তাই তোমরা কমেন্টস করার আগে একটু ভেবেচিন্তে কমেন্টস করো, যাতে করে সেই কমেন্টসটা অন্য মানুষকে কষ্ট না দেয়, বিশেষ করে আমাকে। তো সুইচটা অন করার পরে ধরম করে একটা আওয়াজ হইলো। আওয়াজ হয়ে সব বন্ধ হয়ে গেল। কী ব্যাপার, এটা কী হইলো? মানে সেই মহিলা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। আমার খুব খারাপ লেগেছিল। বাচ্চাদের নিয়েই যদি তুমি সারাদিন পার করো, তাহলে তুমি নিজের কাছে কীভাবে ভালো থাকবে বলো? তাহলে তুমি কীভাবে নিজেকে ভালো রাখবে? নিজেকে ভালো রাখার জন্য তো কিছু হলেও করতে হবে। কোনো কিছু পেতে হলে একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। বাধ্য হয়ে সিলিন্ডার চুলা কিনে আনলাম। এছাড়া আর কোনো উপায় ছিল না। এমন একটা সমস্যায় পড়ে গেছিলাম, আপুরা জানো না। সিলিন্ডার চুলা কেনা ছাড়া আর কোনো উপায় ছিল না। মাঝখান দিয়ে যে 4-5 দিন ভিডিও দিইনি, এটা এই কারণেই দিতে পারিনি। কারণ অনেক বেশি সমস্যা ছিলাম আমরা। এ বিষয়ে তোমাদেরকে ডিটেলস বলতেছি পরে। এখন দেখো চুলাটা। বাবুরাবু এই চুলা কিনে নিয়ে এসেছে। এই চুলাটার দাম নিয়েছে 1065 টাকা। এই চুলাটাতে কালি জমে। আমি বারবার বলেছি যে তুমি একটু ভালো থেকে চুলা কিনো, এমন চুলা কিনবা যে চুলায় কালি না জমে। কিন্তু উনি সেই কাজটাই করলো। মানে এই চুলায় রান্না করলে পাতিলের নিচে কালি জমে যায়। এই কালি সাফ করতে অনেক কষ্ট হয়ে যায় আমার। দেখলাই তো পিঙ্ক কালারের সিলিন্ডার। দেখো এখানে দাম লেখা আছে। উনি এটা আনার পর বলতেছে আর 500 টাকা খরচ করলে হয়তো বা আর একটু ভালো চুলা আনতে পারতাম, সেক্ষেত্রে হয়তো বা কালি জমতো না। এটা কোনো কথা হইলো? আমি ওনাকে বারবার বলেছি যে তুমি একটা ভালো চুলা কিনে নিয়ে এসো, যাতে করে কালি না জমে। কিন্তু উনি কিছু টাকা বাঁচানোর জন্য এই চুলা কিনে নিয়ে এসছেন। এই ড্রামটার দাম নিয়েছে 500 টাকা। আর সিলিন্ডার গ্যাসের দাম নিয়েছে 2200 টাকা। এই চুলায় বুঝছো একটা নতুন জিনিস দেখলাম, যেটা আমি আগে কখনো দেখিনি। এই দেখো চুলার সামনে সাদা রঙের এটা, মানে এটাতে সবার আগে আগুন জ্বলে, তারপরে চুলায় আসে। 4 বছর আগে দেশের বাড়িতে সিলিন্ডার চুলা ইউজ করেছি, তখন এই জিনিসটা দেখিনি। এটা এই প্রথম দেখলাম। 2200 টাকার নাম শুনেই তো আমার মাথায় হাত। এত টাকার দাম! যেখানে সরকার কর্তৃক দাম নির্ধারণ করেছে 1300 টাকা, সেখানে 2200 টাকা। উনি বলছে 2200 টাকা পেয়েছে, এটাই বেশি। অনেকে তো 2600 টাকা দিয়ে পায় না, 2800 টাকা দিয়ে পায় না। মানে সিলিন্ডারের এখন দাম বেড়ে গেছে, বুঝছো? যে যেমন পারে বেশি টাকা দিয়ে সিলিন্ডার গ্যাস বিক্রি করতেছে। দেখেছো আগুনে কত তাপ? সিলিন্ডার গ্যাসের আগুনের অনেক তাপ। এটাতে আগুন অনেক বেশি আসে, তাই একটু সাবধানে ইউজ করতে হবে। এত বেশি আগুন দিয়ে রান্না করা তো অভ্যাস নেই। সবসময় তো মিডিয়াম তাপ দিয়ে রান্না করেছি, এই কারণে এত বেশি আগুন দেখে একটু ভয় পেয়ে যাচ্ছি। চুলা আনতে আনতে রাত হয়ে গেল। সারাদিন কোনো রান্নাবান্না করা হয়নি। তাছাড়া সময়ও নেই, সকাল বাচ্চাদের স্কুল আছে। তাই এখন কোনো রকমে রান্নাটা সেরে নিচ্ছি। যখন বাবুরাবু সিলিন্ডারের লাইন লাগায়, তখন একটু ভিডিও করেছিলাম। সেই ভিডিওটি এখন দেখাচ্ছি। সব কিছু ভালোভাবে চেক করে তারপর লাইনটা লাগানো হয়েছে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এই দেখো বাবুরাবু সারার জন্য জুতো কিনে নিয়ে এসেছে। আমি যদি চালাকি করে একটু মিথ্যা কথা না বলতাম, তাহলে এই জুতো উনি কখনোই কিনে আনতো না। স্বামীদের কাছ থেকে অনেক কিছু পেতে হলে অনেক সময় ছলনা আশ্রয় নিতে হয়। এতে করে অ্যাটলিস্ট সেই জিনিস হাসিল করা যায়। না হলে সেই জিনিসটা কখনোই হাসিল করা যায় না। বিশেষ করে এই টাইপের বসমাসের কাছ থেকে, যাদের কাছ থেকে কোনো কিছু চাইলেই সহজে পাওয়া যায় না। জায়নের জন্য মোজা কিনে নিয়ে এসেছি। ওদের লাগবে ব্ল্যাক কালারের মোজা, আর স্যারা লাগবে হোয়াইট কালারের মোজা। আজকে অবশ্য রবিবার না, আজকে বাবুরাবুর অফিস খোলা ছিল, কিন্তু উনি অফিসে যাননি। যাবেন কিভাবে? কালকে যে প্যারার মধ্যে ছিলাম আমরা, আজকে তো সিলিন্ডার গ্যাস আনাই লাগতো। আজকে সিলিন্ডার গ্যাস না আনলে যে কি হতো আমাদের। কি হয়েছে সেটা বলার আগে আগে কথাটা বলে নেই, পরে আবার বলতে মনে থাকবে না, ভুলে যাব। কি কথা বলবো তোমরা নিশ্চয় সেটা আন্দাজ করে নিয়েছো। হ্যাঁ সেটাই। লাইক করে দিবে এবং কমেন্টস করে দিবে। পুরো ভিডিওটি দেখার পরে একটা কমেন্টস করে দিবে, ঠিক আছে? এই একটা কথা বলতে মনে থাকে না, কথা ফ্লোতে সব ভুলে যাই। আর তোমরাও না বললে লাইক কমেন্টস কিছুই করো না। বিশেষ করে কমেন্টস, লাইক যাও একটু করো, কমেন্টস তো করোই না। আর এখন তো লাইকও অনেক কমে গিয়েছে। ইন্ডিয়া থেকে একটা আপু আমাকে বলেছে তার বাচ্চাদের নাম বলতে, তো ওনার কথাগুলো আমি ঠিক বুঝতে পারিনি। কি বলেছে যে আমার 2টা ছেলে শহীদ, একটি মেয়ে সম্ভবত বলেছে। তো যাই হোক, ওনার ইমেল আইডি হচ্ছে শহীদ ইকবাল। তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে ওনার 2 ছেলের নাম শহীদ, আর একটা নাম হচ্ছে ইকবাল, এরকম হতে পারে। আর মেয়ের নাম হচ্ছে নাহিদা আফরোজ। এটা মনে হয় ওনার মেয়ের নাম বা ছেলের নাম, আমি বুঝতে পারছি না। তো যাই হোক আপু, তোমার বাচ্চার নাম বলেছি। তোমার নাম সেবিনা। আপু, বাচ্চাদের নিয়ে অনেক ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ভিডিও দেখো। বাচ্চাদেরকে ভালোভাবে পড়াশোনা করাও, ওদেরকে পড়াশোনার প্রতি বেশি মনোযোগী করো, ওদের দিকে ভালোভাবে টেক কেয়ার করো।
একটা আপু আমাকে কমেন্ট সেকশনে বলেছে যে আপু তোমার বাচ্চাদের জন্য আমার অনেক মায়া লাগে, বিশেষ করে চন্দনের জন্য। আহারে এই ছোটো বাচ্চা কতটা না কষ্ট পাচ্ছে, ওকে ঠিকভাবে টেক কেয়ার করতে পারতেছ না। আপু কথাটা শুনে আমার অনেক খারাপ লাগলো। আসলে ঠিকই তো বলেছে আপুটা, আমি সেভাবে আমার ছোটো মেয়েটার প্রতি টেক কেয়ার করতে পারতেছি না। না আমি যে টেক কেয়ার করি না তা না, বাট একটা আছে না ভালোবাসা, সবসময় কাছে থাকা, সেটা আমি করতে পারতেছি না। দেখো আপু, প্রথম বাচ্চা হলে যতটা আদর ভালোবাসা পায়, সেকেন্ড বাচ্চাটা এর থেকে একটু কম পায়। স্বাভাবিক, প্রথম বাচ্চার সময় মানুষ অনেক আশা থাকে, নতুন বাচ্চা, নতুন বেবি, নতুন সংসার, তো সেক্ষেত্রে আপনার ভালোবাসাটা একটু বেশি থাকে, ওদের প্রতি কেয়ারটা বেশি থাকে। এরপরে বাচ্চাটা হলে তার প্রতি কেয়ার থাকে, বাট একটু কমে যায়, একটু কমে যায়। তো আমার বেলাও ঠিক সেরকম হয়েছে। জায়ান্ট সারার সময় ওদের প্রতি অনেক টেক কেয়ার করেছিলাম, জায়ান্টের সময় তো অনেক বেশি করেছিলাম, মানে সারাক্ষণ আমি জায়ান্টকে নিয়ে ব্যস্ত ছিলাম। ওর গোসল করাতে মনে করা যে আধা ঘন্টা সময় লাগতো। তারপরে গোসল করার পরে লোশন লাগাতাম, প্রতিদিন লোশন লাগাতাম, সারাদিনে 3-4 বার কাপড় চেঞ্জ করতাম, সারাদিনে 3-4 বার খাবার খাওয়াতাম, নিয়ম করে 2 বেলা 3 বেলা ঘুম পাড়াতাম। তো সব কিছু আমি করেছিলাম ওর বেলায়। তাছাড়া ও জন্মের পরে একটু অসুস্থ ছিল, এই কারণে ওর প্রতি টেক কেয়ারটা একটু বেশি ছিল। তো এরপর যখন সায়রা হলো তখন ওর প্রতি টেক কেয়ার একটু কমে গিয়েছে, সায়রার প্রতি। মানে যায় না তুলনায় একটু কম হয়েছে, কিন্তু হয়েছে, টেক কেয়ার অনেক করেছি। ওকেও সময় নিয়ে গোসল করিয়েছি, লোশন লাগিয়েছি, ওকেও কয়েকবার কাপড় চেঞ্জ করিয়েছি, তবে সেটা জান থেকে একটু কম। আর তাছাড়া ও তখন ছিল আমার একমাত্র মেয়ে, তো ওর প্রতি আদরটা অনেক বেশি ছিল আমার। ওকে আদর করে সবসময় বলতাম সায়রা মামনি, বলতাম আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, সায়রা মামনি। ওকে এত বেশি ভালোবাসতাম যে চ্যানেলটা ওর নামেই দিয়েছি, সায়রাস ব্লগ। প্রোফাইল পিকে যে ছবিটা আছে সেই ছবিটা ওর 8 মাসের ছবি, আর এখন কত বড় হয়ে গিয়েছে। আর তাছাড়া সায়রা চলে গেলে অনেক লক্ষ্মী ছিল, অনেক ভদ্র ছিল, মানে যে দুষ্টামি জায়ান করতো সায়রা তার এক অংশও করতো না। ও অনেক বুঝদার ছিল। ওদের সময় কিন্তু ওদের বাবার অনেক টাকা পয়সা ছিল, ওদের বাবার ইনকাম অনেক ভালো ছিল। দেখা গেলো যে ওদের বাবা ওদের জন্য বাইরের দুধ নিয়ে আসতো, বড় বড় ডিব্বা করে দুধ নিয়ে আসতো। তারপর মনে করো যে প্যাম্পাস নিয়ে আসতো 1 কার্টুন, বেশি করে প্যাম্পাস নিয়ে আসতো। এরপর মনে করো যে জেলি, যে বাচ্চারা খায় না, মানে আর কি বাচ্চাদের খাবারগুলো আর কি, ম্যাঙ্গো, অরেঞ্জ, তারপরে গ্রেপস, এরকম বিভিন্ন ফলের জার বিক্রি হতো, যেগুলোর দাম ছিল প্রায় 100 টাকা করে। তো এগুলো বাবুরাবু অনেকগুলো নিয়ে আসতো, প্রতিদিন 2-3টা করে নিয়ে আসতো। জাহাঙ্গে প্রচুর খাওয়ানো হয়েছিল, সারাকেও খাওয়ানো হয়েছিল। তারপরে ছেলেটাকে এনে খাইয়েছিলাম, জামা কাপড় অনেক ছিল, খেলনাপাতিও ছিল অনেক, তো কোনো কিছুর অভাব ছিল না, চাইলেই সব কিছু পেত ওরা। কিন্তু এখন সেই পর্যায়ে, সেই সময়, সেই পরিস্থিতি নেই। থার্ড বেবির সময় আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো, আগের মতো অবস্থা নেই। আর তারপরও যদি আমাদের অবস্থা এত ভালো হতো, তারপরও সেরকম কেয়ার করা হতো না। দেখো, বাচ্চা যত বেশি হবে তত বেশি টেক কেয়ারটা একটু কমে যাবে, মানে একটু কমে যাবে ওদের তুলনায়। একে তো তুমি আগের চেয়ে বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছো, কোনটা করতে হবে কোনটা করতে হবে না সেটা বুঝে গিয়েছো, বাড়তি কাজ তখন তুমি করবে না। আর একটা কথা হচ্ছে, সে আগ্রহটা, মানে সে আবেগটা থাকে না, কারণ এতগুলো বাচ্চা বাড়তে গিয়ে মানুষের ব্রেনের উপরে একটা চাপ পড়ে, মানুষের হেলথের উপরে চাপ পড়ে। তো দেখা গেলো যে তখন মানুষ সেভাবে করে এতটা আগ্রহ বা এতটা আবেগ দেখায় না। জায়ান সায়রা যা পেয়েছে সাউদা জুনেনা তার কিছুই পায়নি। জায়ান সায়রা যতটুকু টেক কেয়ার ভালোবাসা পেয়েছে, সাউদা জুনেনা তার অনেকটাই কম পেয়েছে, বলতে গেলে পায়নি। কিন্তু সেটা আসলে আমাদের দোষ নয়, দোষ আমাদের পরিস্থিতির, দোষ আমাদের অবস্থার। আমাদের অবস্থা যদি আগের মতো হতো বা আগে থেকে একটু কম হতো, তাহলেও বাচ্চাদের মধ্যে টেক কেয়ারটা একটু বেশি করা হতো। এই যেমন ধরো, আজকে যদি বাবুর ইনকাম বেশি থাকতো, তাহলে কি আমি চ্যানেলে কাজ করতাম? করতাম না। তাহলে কি আমি এত বেশি পরিশ্রম করতাম? করতাম না। একটা কাজের লোক রেখে দিতাম বা একটা বান্ধা লোক রেখে দিতাম, সেক্ষেত্রে আমি বাচ্চাদের টেক কেয়ার আরও বেশি করে করতে পারতাম। কিন্তু এখন সেই সময় সেই সুযোগ তো নেই। আর তাছাড়া বাচ্চাদের নিয়ে সারাক্ষণ বলতে হলে কী হবে বলো? নিজেদের জীবন আছে, নিজেদের একটা লাইফ আছে, নিজের তো একটা ভালো মন্দ ব্যাপার আছে, সুখ দুঃখের ব্যাপার আছে। বাচ্চাদের নিয়েই যদি তুমি সারাদিন পার করো, তাহলে তুমি নিজের কাছে কীভাবে ভালো থাকবে বলো? তাহলে তুমি কীভাবে নিজেকে ভালো রাখবে? নিজেকে ভালো রাখার জন্য তো কিছু হলেও করতে হবে। এই কারণেই একটা গ্যাপ পড়ে যায়। গ্যাপ পড়া মানে এইটা না যে আমি ওদের টেক কেয়ার একদমই করি না, ওদের প্রতি খেয়াল রাখি না, ওদেরকে ভালোবাসি না। ভালোবাসা সেরকমই আসে, আর টেক কেয়ার ওইটাও করা হয়। এত বেশি আজকের নাই যে সারাক্ষণ বাচ্চাকে নিয়ে বসে থাকতে হবে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের সেগুলো মানায় না। যারা খুব বড়, যাদের অনেক টাকা পয়সা, ওদের সেটা মানায়, কিন্তু আমাদের সেটা মানায় না। আমরা যদি এখন বাচ্চাদের নিয়ে বসে থাকি, তাহলে আমাদের জীবনে কোনো ইচ্ছেই পূর্ণ হবে না। আমরা কোনো ভালো মন্দ খাবার খেতে পাবো না, আমরা কোনো কিছুই করতে পারবো না। এই যে আমি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাই, ওদের ভালো মন্দ খাবার খাওয়াই, ওদেরকে কিছু কাপড় কিনে দেই, এগুলোকে আমি করতে পারতাম আমি যদি কাজ না করতাম, আমি যদি পরিশ্রম না করতাম? কখনোই করতে পারতাম না। তো কোনো কিছু পেতে হলে একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। আমার বাচ্চারা একটু কষ্ট করলো, কিন্তু তারপরও ওদেরকে আমি একটু সময়ের জন্য হলেও ভালো সময় দিতে পারবো, এবং এই সিলায় 4টা বাচ্চাই একটা ভালো সময় পাবে। তাছাড়া ওরা 3 বোন একসাথে থাকে, ওদের মধ্যে বন্ডিংটাও অনেক ভালোভাবে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে 4 জন একসাথে থাকে, তো সেক্ষেত্রেও 4 জনের বন্ডিং অনেক ভালো হয়। তো সব কিছুরই পজিটিভ নেগেটিভ দিক দুটোই আছে। এখন এটা বুঝতে হবে যে আমরা কোন দিকটাকে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি।
যতক্ষণ পর্যন্ত আমি বাসায় থাকি ততক্ষণ পর্যন্ত ওদের প্রতি খেয়াল রাখি, টেক কেয়ার করি, সবসময়ই করি। হ্যাঁ, ওদেরকে কাছে নিয়ে বসে থাকি না, ওদেরকে কোলে নিয়ে আল্লাহ দেখাই না। যদি সেটা দেখাতাম তাহলে আমার ঘরে এত কিছু কখনোই আসতো না, তাহলে আমরা এতটুকু শান্তি বা এতটুকু ভালো পর্যায়ে থাকতে পারতাম না। তো যে আপুটা এই কথাটা বলেছে সেই আপুটা হয়তো বা সেই মিনকে বলেনি, কিন্তু এই মিনটা আসলে হয়ে যায়, মনটা একটু খারাপ হয়ে যায় কথাগুলো শুনলে। আসলে নিজেকে খুব অপরাধী মনে হয়। আপুরা, আমি অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, তোমরা সব কিছুই জানো। মানে অনেক কিছু না চাইলেও করতে হয়, সব কিছু আমাদের হাতে থাকে না, সব কিছু আমাদের চাইতে যে হয় না। তো সেক্ষেত্রে অনেক কিছু করতে হয়, কিন্তু তোমরা তো বুঝো এগুলো, তাই না? তোমরা তো সেই পর্যায়ে আসো, সেই পজিশনে আসো, তাই তোমরা কমেন্টস করার আগে একটু ভেবেচিন্তে কমেন্টস করো, যাতে করে সেই কমেন্টসটা অন্য মানুষকে কষ্ট না দেয়, বিশেষ করে আমাকে। এই দেখো, একটা কমেন্টসের প্রেক্ষিতে কত কথা বলে ফেললাম। মেইন যে কথা সেটা বলাই হয়নি। স্কুলে চলে এলাম, সকালবেলা সব কাজ সেরে তারপরে সারাকে নিয়ে স্কুলে আসলাম। এখন বলি যে কেন আমাদের সিলিন্ডার চুলা কেনা হলো। সেদিন তো কিচেনের বাইরে সকেট লাগিয়ে দিয়েছিল, তো কিচেনে ইলেকট্রিক চুলা লাগিয়েছিলাম, তো সে পর্যন্ত ঠিক ছিল। এরপরে হলো বিপত্তি, সেটা হচ্ছে আমার একটা ছোটো ফাইপেন আছে। তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখো তারা জানো যে আমার একটা ছোটো ফাইপেন আছে। তো ওই ফ্রাইপ্যানটা আমি ওয়ালে ঝুলিয়ে রেখেছিলাম। বাবুরাবু বলতেছিল এটা এখানে রেখো না, এটা অন্য জায়গায় রাখো, কারণ তুমি এখানে দাঁড়িয়ে কাজ করবা, রান্না করবা, তো সেক্ষেত্রে এটা গায়ে লাগবে, এটা পড়ে যাবে। তো এটা উনি আগেও বলেছে, কিন্তু আমার কোনো সমস্যা হয়নি, এটা কখনোই পড়েনি। কিন্তু বাবা উনি খবরদারি করে, বাবা শুধু বলে যে এটা সরাও, এটা সরাও, মানে এটা এখানে রাখলে ওনার সমস্যা। তো এই কারণে আমি করছিলাম কি, ওই ফ্রাইপ্যানটা আমি ইলেকট্রিক চুলার উপরে একটা হুকে রেখেছিলাম। তো ওই হুকটা এত বেশি মজবুত ছিল না, তো কিছুক্ষণ পরে ওই হুকটা খুলে পড়ে গিয়েছিল, ফ্রাই প্যানটা ঠাস করে চুলের মাঝখানে পড়ে গিয়েছে, আর চুলের মাঝখানে যে কয়লা আছে না, যে কাজটা, ওইটা ফেটে গিয়েছে। কিছুক্ষণ আগে তোমরা দেখলো না যে একটা মহিলার পায়ের জুতা ভিডিও করেছিলাম। আসলে বাবুরাবু যে জুতা কিনে দিয়েছিল না, ওগুলো অনেক উঁচু, ওগুলো পরে হাঁটতে আমার কষ্ট হয়, তাছাড়া আমার পায়ে দাগ পড়ে গিয়েছে, আমার খুব কষ্ট হয় এগুলো পরে। তো দেখি যে স্কুলে অনেক মহিলারাই জুতা পরে আসে, কেস পরে আসে। তো ওই মহিলা কেসটা ভিডিও করলাম, বাবুরাবুকে দেখাবো, ওনাকে বলবো যে আমাকে এরকম জুতা কিনে দিতে, এগুলো পরলে নাকি হাতে অনেক আরাম পাওয়া যায়। ওই মহিলাটা অনেক টাকা দিয়ে এই জুতাটা কিনেছে, এটা নাকি অনেক ভালো, অনেক টেকসই, দামটা একটু বেশি। বাবুরাবুকে দেখেছিলাম, উনি বলেছিল কিনে দিতে পারেন, শিওর না, এখনও কিনে দেয়নি। আরে আমাকে বকা, তুমি কেন আমাকে দিয়ে জুতা কিনা না, তুমি তখন আমাকে বলতা যখন কিনেছিলাম, তখন তো আমি শিওর ছিলাম না যে তুমি কিনবা। আর তাছাড়া আমি কি বুঝতে পারছিলাম যে এই জুতো পরে আমার সমস্যা হবে? তুমি তো আমাকে আগে জুতো কিনে দিয়েছিলে, তখন তো আমার সমস্যা হয়নি, এখন সমস্যা হচ্ছে, আমি কি করব? আচ্ছা, সেই প্রসঙ্গে আসি। তো চুলাটা ফাটার পরে কোনো সমস্যা হয়নি, এরপরে আমরা কাজকর্ম সব করতে পেরেছিলাম। বাবুর মধ্যে ভয় পেয়ে গেছিলো, রান্না কাজ করা যাবে না, সমস্যা হবে। আমি বলছি না, কিছু হবে না, এটা ফেটে গেছে, এটা ভাঙে নেই, সমস্যা হবে না, কাজ করা যাবে। তবে পানি কিন্তু এখানে লাগানো যাবে না, একটু সাবধানে পাতি দেওয়া লাগবে, ভালোভাবে মুছে দেওয়া লাগবে। তো সেটাই করেছিলাম। সমস্যাটা হচ্ছিল এরপর দিন বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, তো এই কারণে আমি দেরি করে ঘুমতে করেছিলাম। তাছাড়া বাবুরাবু পাউরুটি এনেছিল, তো সেই পাউরুটি বাচ্চাদেরকে খাওয়াবো, কোনো ঝামেলা নেই, এই কারণে দেরি করে ঘুমতে করেছিলাম। ওঠার পরে ডিম ভাজি করতে গিয়েছিলাম, তো ডিম ভাজি করতে কিচেনে গিয়ে দেখি কারেন্ট নেই, হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো ভাবলাম কারেন্ট তো এরকম যায়, কিছুক্ষণ পর চলে আসবে, এই আধা ঘন্টা 1 ঘন্টা এরকম সময় লাগবে, তো আমরা অপেক্ষা করি। তো অপেক্ষা করতেছি আমরা, কারেন্ট তো আসে না, কি ব্যাপার, কারেন্ট আসে না কেন? কারেন্ট তো গেল সেই কখন, 2 ঘন্টা হয়ে গেছে, 2.5 ঘন্টা হয়ে গেছে, কারেন্ট আসে না কেন? এই তো মাথা গরম হয়ে গেল, এখন কি খাবো, বাচ্চাদের কি খাওয়াবো? সকালবেলা 2টা ডিম ভাজি করেছিলাম, ওখান থেকে বাবুরাবু একটা খেয়েছে, আটা ছিল, তো ওই একটা আমি সারাকে দিয়েছিলাম খাওয়ার জন্য। জায়ান বলতেছে ও ডিম খাবে না, তো ওকে আমি চিনি দিয়ে পাউরুটি দিলাম, আমরাও চিনি দিয়ে পাউরুটি দিয়ে খেলাম। ও, আমরা চিনি দিয়ে পাউরুটি খাওয়ার আগে একবার কারেন্ট এসেছিল, তো ওর সময় আমি ট্রাই করেছিলাম ডিম ভাজি করতে। তো ডিম ভাজি করার জন্য আমি কড়াইটা চুলে বসেছিলাম, তারপর কারেন্টের লাইন দিতেই চুলে একটা আওয়াজ হলো, একটা ঘগর আওয়াজ হলো, কী ব্যাপার, এরকম আওয়াজ করে কেন? ভয় পেয়ে গেলাম, ঠাস করে সুইচ অফ করে দিলাম। এরপরে আবার সুইচটা অন করলাম, তো সুইচটা অন করার পরে ধরম একটা আওয়াজ হইলো, আওয়াজ হয়ে সব বন্ধ হয়ে গেল, কী ব্যাপার, এটা কী হইলো? তখন আমি বুঝিনি যে ব্যাপারটা কী হয়েছে। আমরা অপেক্ষা করতে লাগলাম কারেন্টের জন্য, কারেন্ট তো আসে না, কী ব্যাপার, এত সময় ধরে কারেন্ট আসে না কেন? পরে আমার সন্দেহ হলো, আমি করলাম কি, পাশে বাসায় গেলাম, ওখানকে জিজ্ঞেস করলাম যে ওদের কি কারেন্ট আছে কিনা, ওরা বললো ওদের কারেন্ট আছে। কী ব্যাপার, ওদের কারেন্ট আছে, আমাদের নেই কেন? তারপরে এরপরে বাসায় গেলাম, সেম কথাই বললো যে ওদের কারেন্ট আছে। সবার বাসায় কারেন্ট আছে, আমার বাসায় নেই কেন? কী সমস্যা? আমরা তো একই তলায় আছি, একই ইউনিটে আছি, তাহলে আমাদের বাসায় কারেন্ট থাকবে না কেন? ওরা বলেছিল সকালবেলা কারেন্ট তো গিয়েছিল, কিন্তু পরবার যখন কারেন্ট আসলো না, তারপর থেকে আর যায়নি, মানে ঘণ্টাখানেক সময় ধরে কারেন্ট আসে। আমি তখন বুঝতে পারলাম যে ওর সমস্যাটার কারণে হয়তো বা কারেন্ট নেই, কিন্তু ওর সমস্যাটার কারণে যে কারেন্টের লাইনের সকেটটা পড়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি। বাবুরাবাকে ফোন করার পরে উনি বললো যে হয়তো বা কারেন্টের লাইনের সকেটটা পড়ে গিয়েছে, তুমি একটা কাজ করো, মেসেজের লাইনটা বন্ধ করে আবার চালু করো। এখন আমি সেটা তো পারি না, উপরে উঠতে পারতেছি না, কীভাবে কী করবো? একে তো সিজারে রোগী, তার উপরে মোটা মানুষ, উপরে উঠতে পারি না, উপরে উঠতে গেলে অনেক কষ্ট হয় আর ভয়ও লাগে। তো তারপর আমি নিচেকে দাঁড়ানকে বললাম
দারোয়ানটা আসলে নতুন এসেছে, সে সব কিছু বুঝে না, তার ভিতরে একটু কেয়ার অভাব ছিল, মানে সে একটু গাছরা ভাবের ছিল, মানে খুব বেশি গায়ে মাখতো না সমস্যা, চুপ করে বসে থাকতো, কিছু বললেও তেমন কোনো দায়িত্ব দেখাতো না। আমাদের এখানে আসলে দুইটা বিল্ডিংয়ের দুইটা দারোয়ান। ওই দারোয়ানটা একটু এক্সপিরিয়েন্স ছিল। ওনার কাছে ফোন দিলাম, উনি ফোন ধরে না, কী ব্যাপার ফোন ধরে না কেন? বাবুরা বউ আমার ফোন দিয়েছে, ফোন ধরে না, উনি কি ঘুমিয়ে আসে, এটা কোনো কথা হইলো? তো ঘুমিয়ে ঘুম থেকে উঠাও। তো ওই দারোয়ানটা সেটাও করছে না, সে চুপে বসে আছে, বলছে আপনারা যান, আমি কি করব, আমি চিনি না, আমি বুঝি না, লোক পাবো কোথায়, মানে এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেলাম আমরা। এদিকে বাবুরাবু টেনশনে পড়ে গিয়েছে, উনি আসতে পারছেন না, বাবা শুধু ফোন দিতেছিলেন, বাবা শুধু আমি নিচে যাচ্ছিলাম, উপরে উঠছিলাম, আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমি চিন্তা করলাম কারণ তো সহজে আসবে না, তো আমি একটা কাজ করি, কালকে তরকারিগুলো আছে ওগুলো গরম করে নিই, নাহলে ওগুলো নষ্ট হয়ে যাবে। এখন কোথায় গরম করব? তো ঠিক করলাম আমাদের বিল্ডিংয়ের সবাই তো কারেন্টের চুলা ইউজ করে, কারণ না কারোর কাছে তো হেল্প পাবোই। তো আমি ঠিক করলাম আমার পাশের ফ্ল্যাটে যাই, ওখানে গিয়ে হেল্প চাই, যেহেতু একই দেশের লোক আমরা, হেল্প তো পাবোই। যদিও আমি কোনো সময় ওদের কাছে সেরকম হেল্প চাইনি, সেদিন গেলাম। তো যাওয়ার পর দেখলাম বাসায় একটা মেয়ে আছে, মানে ওই ঘরের আন্টির ছেলের বউ আছে, আর একটা বাচ্চা আছে, তার মেয়ের ঘরের বাচ্চা। তো ছেলের বউটা অনেক সহজ সরল আর অনেক কম বয়স্ক ছিল, সে তো আমার কথা শোনার পর রাজি হয়ে গেল, বলছে আপনি তরকারি গরম করেন, সমস্যা নেই। তো আমি তরকারি গরম করলাম। ওহো, আসলে আমি গিয়েছিলাম খিচুড়ি গরম করার জন্য, কারণ জুনানা ক্ষুধায় অনেক বেশি কান্নাকাটি করেছিল, ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। সাহাদাকে তো সকালবেলা দুধ গরম করে খাইয়েছিলাম, কিন্তু জুনানাকে কিছু খাওয়াতে পারিনি, ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তো ওর জন্যই গিয়েছিলাম। তো যখন দেখলাম যে মেয়েটা অনেক ভালো, খিচুড়িটা গরম করে দিল, তারপর আমি তাকে বললাম যে আমি একটু তরকারি গরম করবো, সে বসে করেন, সমস্যা না, আপনার যা যা লাগে আপনি করে নেন। তো তখন আমি তরকারি গরম করলাম, তারপরে আমি দুধ গরম করলাম, দুধ গরম করে জুনিয়াকে খাইয়ে দিলাম। খিচুড়ি অল্প ছিল, ওর পেট ভরেনি, দুধটা খাওয়ার পরে ওর পেটে ভরেছিল। তো এখন আমি সেই মেয়েটাকে বললাম যে একটু ভাত রান্না করা যাবে, আমার তো তরকারি আছে, ভাত রান্না করলে বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারবো, আর কোনো কিছু করতে হবে না, আর যদি পারি তাহলে একটু চা বানিয়ে নিব। তো বলছে সমস্যা নেই, আপনি করেন। তারপর আমি বললাম তোমার শাশুড়ি কোথায়? বলছে উনি বাইরে গেছেন। তো আমি মনে মনে ভাবলাম ভালোই হয়েছে উনি নেই, উনি থাকলে যদি এত কিছু না করতে দিত, তাই আমি একটু খুশি হয়েছিলাম। ও এই ফাঁকে আবার সেই মেয়েটা আমার ঘরে গিয়ে ওই সুইচটা অন করেছিল, ওই সুইচটা সে অন করে অফ করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। ও বারবার ট্রাই করেছিল, তারপরেও কোনো কাজ হয়নি। আসলে নিচে গিয়ে কাজ করতে হবে, নিচে গিয়ে সুইচটা লাগাতে হবে, এরপর উপরে আসতে হবে। তো নিচে তো কোনো লোক নেই যে এই কাজটা করবে। আসলে কারেন্টের চুলাটা যখন ভ্রম করে উঠলো না, তখনই সকেটটা পড়ে গিয়েছিল, কারেন্টের চুলার কারণেই এই সমস্যাটা হয়েছিল। কারেন্টের চুলা যদি ব্লাস্ট না করতো তাহলে সকেটটা পড়তো না। এসব কারণে যে সকেট পড়ে এগুলো আমি জানিও না, এসব কারণে যে মেঝেতে সমস্যা হয় এটাও আমি জানতাম না, সেদিন জেনেছিলাম যে এসব কারণেও এগুলো হতে পারে। তো সব কাজ করার পরে চাটা বসাইনি, ভাতটা বসিয়েছিলাম, তো ভেবেছিলাম ভাত রান্না করে তারপর চা বসাবো। তো ওই সময় না আন্টি চলে এসেছিলো, উনি আসার পরে আমি ওনাকে সহজ সরল মনেই বললাম যে আন্টি সমস্যা পড়ে গেছি, আমি এই কাজগুলো করেছি, আপনার বউটা অনেক ভালো। আন্টি তো রেগে মেগে ফায়ার, বাবা এটা কেমন কথা, মানুষের বাসায় এসে এগুলো কেউ করে? ঢাকা শহরে মানুষ কি এগুলো করে নাকি? ঢাকা শহরে গ্যাস থাকে না, মানুষের অনেক সমস্যা থাকে, এগুলো কেউ করে? এত কিছু কেউ করে? মানে সেই মহিলা আমার সাথে অনেক খারাপ করেছিল, আমার খুব খারাপ লেগেছিল। তারপর আমি কিছু বলিনি, চুপ করেছিলাম। তারপর বলতেছে ভাতটা সরাও, আর কিছু করতে হবে না, আমাদের কাজ আছে। আসলে কিন্তু কোনো কাজ নেই। তো ওই সময় বুঝছো, ওনার ছেলে বউকে উনি ছেলে তো বকতেছিল, হ্যাঁ কিছু বুঝো না, কিছু জানো না, এভাবে করে কাউকে হেল্প করে, এভাবে করে কাউকে ঘর ঢুকতে দেয়, এভাবে করে কাউকে ইয়ে করতে দেয়। মানে আমি অবাক হয়ে গেছি যে একটা মানুষ কীভাবে করে এরকম বিহেভ করতে পারে। যেহেতু আমার ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে, আমি অনেকে বলেছিলাম যে আন্টি আমার তো বাচ্চা ছোটো ছোটো, তো ওরা সকাল থেকে না খেয়ে আসে, ওদের খাবার খাওয়ানোর জন্যই আমি এখানে এসেছিলাম, কিন্তু উনি আমার কথা শুনলোই না। আপুরা আর অনেক কথা আছে, কিন্তু ব্লগটা তো শেষ হয়ে গেল, আগামী ব্লগে সব কিছু শেয়ার করবো। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।